প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছে এম এ আজিজ, প্রধান সম্পাদক, ফিনান্সিয়াল পোস্ট। আজিজ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ, সরবরাহ কম, দাম বাড়ছে সয়াবিন ও পাম তেলের। দৈনিক আমার দেশ, ঘনভোটের রায় মানতে দ্বিধায় সরকার, আজকের মধ্যে সংস্কার পরিষদের সভা বাধ্যবাধকতা রয়েছে। দৈনিক ইত্তেফাক, ইরানের তেলকেন্দ্র খার্গ দ্বীপে উপর্যুপরি হামলা, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়ে তোলা হবে, ইমাম পুরোহিতদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দৈনিক সমকাল, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়েন, সংসদে উত্তাপের আভাস, ইরানের স্থল অভিযানের প্রস্তুতি, ট্রাম্পের মেরিন সেনা তলব। দৈনিক যুগান্তর, রওনা দিল 2500 দুর্দর্শ মেরিন সেনা, ইরানে এবার স্থলযুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র। উত্তাপ ছড়াতে পারে সংসদ ও রাজপথে, সংবিধান সংস্কার পরিষদ। দৈনিক মানবজমিন, টার্গেট তেল স্থাপনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে, অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান নিয়োগ নিয়ে ব্যাপক অনিয়ম, টেন্ডার ছাড়া মালামাল ক্রয়, গোপনীয়তা নিয়ে রহস্য। দৈনিক কালের কণ্ঠ, প্রধানমন্ত্রী ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি, ইরানে তেলের হৃৎপিণ্ডে হামলা, অবসরের টাকা পেতে পদে পদে হয়রানি। দৈনিক কালবেলা, দ্রুত বিকশিত হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের বাজার, শীর্ষে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে ইলেকট্রোমার্ট। দৈনিক ইনকিলাব, চাঙ্গা গ্রামীণ অর্থনীতি, ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ প্রতিদিন, সংসদের পর উত্তপ্ত হচ্ছে রাজপথ, আজ আবার অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণের উপর 50 ঘন্টা আলোচনা, সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলন, জামায়াত। দেশ রূপান্তর, পুরনো আমলাতন্ত্রেই আটকে সরকার, সংস্কার হয়নি, শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে, ইরান স্থল অভিযানের ইঙ্গিত, আজ ফের বসছে সংসদ, সংবিধান সংস্কার নিয়ে উত্তাপ বাড়ছে। দৈনিক নয়া দিগন্ত, আজ ফের সংসদের অধিবেশন বসছে, চলবে 30 এপ্রিল পর্যন্ত, শান্তিময় বাংলাদেশ গড়ার প্রত্যয়, কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, প্রধানমন্ত্রী। দৈনিক বণিক বার্তা, জ্বালানি সংকটের মধ্যেই দীর্ঘ ছুটির কবলে দেশ, মূল্যস্ফীতি আরও উস্কে ওঠার শঙ্কা। The Daily Star, send warship to secure Hormuz, Trump urges world powers after Iran vows retaliation for attack on crucial oil hub, US bringing in more troops, chief says reports. Government may relax fuel purchase caps from today. The New Age, Trump urges world leaders to secure Hormuz, fuel oil dealers threatened strike from tomorrow. The Daily Observer, fuel shortage forced daytime power cuts across country, PM pleased to build peaceful BD of all faiths. জি আজ ভাই, আমরা সংবাদ শিরোনামগুলো শুনেছিলাম। আমরা দেখেছি বেশিরভাগ শিরোনামই হচ্ছে সংবিধান সংস্কার নিয়ে উত্তপ্ত হচ্ছে সংসদ, পাশাপাশি রাজপথ। জুলাই সনদ অনুযায়ী 30 দিনের মধ্যে, অর্থাৎ নির্বাচনের ফলাফল প্রকাশের 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা ডাকার বা পরিষদের একটা বাধ্যবাধকতা রয়েছে। এই সময় কিন্তু আজ শেষ হচ্ছে। আমরা গতকাল দেখেছি মন্ত্রীরা বলেছেন এ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে দাবি না মানলে সংসদের বাইরে রাজপথে নামার হুঁশিয়ারি। তবে মূলত আমরা দেখছি যে সংসদের উত্তপ্ত, রাজপথেও যেতে পারে। কি ভাবছেন? ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে। দেখেন, আপনার সংবিধানের 106 অনুচ্ছেদে পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং 148 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেয়। তখন কিন্তু সব দলের প্রতিনিধি ওত নিয়েছে সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতির কাছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সংবিধানে শেখ হাসিনার সময়ে 7 এবং 7-এর খতে
কি কি সংস্কার করা যাবে না তা কিন্তু উল্লেখ আছে, এবং ওখানে আরেকটাতে আছে, অর্থাৎ মৌলিক কোনো সংস্কার করা যাবে না, এবং কেউ যদি সমর্থন করে তাহলেও কিন্তু আপনার দেশদ্রোহী অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট সে পাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা যদি সাংবিধানিক সরকার হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যদি সাংবিধানিক হয়, সাংবিধানিক তো বটেই, তাহলে তো কোনো মৌলিক সংস্কারে কোনো সংস্কার করার ম্যান্ডেটই নাই অন্তর্বর্তীকাল, কিন্তু সংস্কার করেছে, ঐক্যমত্য কমিশন করেছে। এখন ঐক্যমত্য কমিশন করার পরে এখন বিএনপি 11 দল 2টা শপথ নিয়েছে, বিএনপি একটা শপথ নিয়েছে। বিএনপি সংসদ সদস্য হিসেবে 2টা নির্বাচনে একসাথে হয়েছে, কিন্তু বিএনপি যেটা আপনার শপথ নিয়েছে সংসদ সদস্য হিসেবে, সেখানে কিন্তু 134 সংবিধানের 134 উল্লেখ করে, অনুচ্ছেদ উল্লেখ করে শপথ নিয়েছে, অর্থাৎ তারা সংবিধান সম্মত রাখার শপথ নিয়েছে। কিন্তু 11 দল জামাত এনসিপি তারা যখন ওই জাতীয় জুলাই জাতীয় সনদের শপথ নেয় পরেরটায়, তখন কিন্তু সংবিধানের কোনো অনুচ্ছেদ উল্লেখ নাই। 1 2 হচ্ছে জাতীয় জুলাই সনদ যেটা করা হয়, সেখানে কিন্তু পরিষ্কার সব জায়গায় লেখা আছে, বিএনপি বলেছে যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটা আমরা হুবহু পালন করব। তারপরেও তারা বলেছে সংসদে আলোচনা, সংসদ তো আলটিমেটলি জুলাই সনদে যা লেখা আছে তা তো সংসদে অনুমোদন না হলে তো আইন হবে না, তো সেটা সংসদে আলোচনা করে আমরা প্লাস মাইনাস করতে পারি। তো এখন জুলাই সনদে যেটা আছে সেটা হচ্ছে যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যে পার্টি দিয়েছে ওটা উল্লেখ আছে, যে দল সমর্থন করেছে যে ইস্যুতে তা উল্লেখ আছে, এবং যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে বিএনপির আছে, জামাতের আছে, এনসিপিরও একটা আছে, সেখানে নিচে একটা নোট লেখা আছে যে যারা, তবে এইটাতে যদি ইলেকশনের ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট পায় তাহলে ওই নোট অফ ডিসেন্ট ওয়ালারা তাদের মতো করে এটা করতে পারবে। তার মানে কিন্তু দাঁড়ালো যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে ইস্যুতে, সেই সব ইস্যুতে এখন ম্যান্ডেট তো সরকার ফর্ম করার শুধু বিএনপি পেয়েছে, তো বিএনপির তো এখতিয়ার, তারা এখন 2/3 মেজরিটি আছে, তারা ওই জাতীয় জুলাই সনদের যে অংশ তারা মনে করে, তারা তো আগে 31 দফা দিয়েছিল, তাদের সাথে যারা শরিক দল ছিল আন্দোলনে, মুভমেন্টে, তাদের সাথে আলোচনা করেই কিন্তু 31 দফা করেছিল। আর বেগম খালেদা জিয়ার সময় 220 কিন্তু করেছিল, সেটা এনলার্জ হয়েছে 31 দফা। তো 31 দফার ভিতরে কিন্তু সবটাই আছে, কিন্তু কিছু কিছু জিনিস নাই, ওই মৌলিক সংস্কার যেটা ওই জায়গায় নাই। এখন যদি বিএনপি যদি ধরেন এই সংসদে যদি ধরেন যেগুলো মৌলিক সংস্কারের বার আছে, এটা যদি কোনোটা এককভাবে বাস্তবায়ন করে, অর্থাৎ জাতীয় জুলাই সনদ যেটা প্রেসিডেন্টের আদেশ দিয়ে এটা জারি হয়েছে, 84টা সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, শেষে 4টে গণভোটে দিছে, 4 দফা করে গণভোটে দিছে। তো সেখানে গণভোটে হা না ভোটে, আমি ওই বিতর্কে গেলাম না, ধরেন হা ভোটে জিতলো। এখন সংবিধান জীবিত থাকতে রাষ্ট্রপতি কোনো আদেশ দিতে পারে না, অর্থাৎ ওই জুলাই সনদ যদি সংবিধান অনুযায়ী ধরেন এটা অবৈধ। সুতরাং অবৈধ ওইটা যদি আপনার বিএনপি যদি ওটাতে পাশ করে হুবহু, তাহলে তো সে রাষ্ট্রদ্রোহী মামলা পড়বে। অনেকে বলে যে না, সব দল এক হলে তাহলে সমস্যা কি, সংবিধান তো সর্বোচ্চ, কিন্তু আমি নাগরিক না, আপনি নাগরিক না, আপনি যদি সু করেন কি করবে, যে এরা সংবিধানে অমক অনুচ্ছেদ ভায়োলেট করে এটা করবে, তখন তো এটা বাতিল হয়ে যাবে। সুতরাং আমার যেটা বক্তব্য সেটা হলো যে আপনি মৌলিক সংস্কার বাদে, মৌলিক সংস্কার যেগুলো আছে এটার বাইরেও তো আপনার গণতন্ত্র, অর্থাৎ তরুণরা যে আন্দোলন করেছিল, এই আন্দোলনের কিন্তু শেষে বলেছিল ফ্যাসিবাদের বিলোপ চাই। ফ্যাসিবাদের বিলোপ মানেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন থাকবে।
এবং একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য সুশাসন, আইনের শাসন, গণতন্ত্রের জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু আপনার সংসদে বসে আলাপ আলোচনা করে আপনারা এটা করেন। মৌলিক সংস্কারে যদি হাত দিতে চান তাহলে তো কোনো না কোনোভাবে সংবিধান কিন্তু আপনার সাসপেন্ড করতে হবে। সংবিধান থাকতে তো পারবেন না আপনি। ধরেন অনেকেই বলে জিয়াউর রহমানের সময় তো অনেক অধ্যাদেশ জারি করছে, অনেক সংস্কার করেছে, এরশাদ করেছে, তখন তো সংবিধান সাসপেন্ডেড ছিল। এটা তো আপনারা অভ্যুত্থান ঘটিয়েছেন, আপনারা তো বিপ্লব ঘটিয়েন না। বিপ্লব ঘটে এই রাষ্ট্রপতির কাছে ওত না নিয়ে আপনার শহীদ মিনারে যাইতেন, সংসদ প্রাঙ্গণে যাইতেন, অথবা আমার বাসায় আসতেন, আপনার বাসায় যাইতেন। অর্থাৎ তখন বিপ্লব ঘোষণা করতেন, অর্থাৎ রাষ্ট্রের সকল কাঠামো চেঞ্জ। বিপ্লবটা হচ্ছে সকল রাষ্ট্রের সকল কাঠামো পরিবর্তন হয়ে যায়, রাজনীতি থেকে শুরু করে। ধরেন সমাজতান্ত্রিক বিপ্লব হলো, তাহলে কি সমাজতন্ত্র বিপ্লব কি এই চীনে, উত্তর কোরিয়া কি এইভাবে চলে? আমাদের দেশে গণতান্ত্রিক ফাংশন করে না তো। হ্যাঁ, তারা যদিও দাবি করে, চীন কিন্তু দাবি করে, আমি চীনেও গেছি, কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সাথেও কথা হয়েছে, তাদের ওখানে 4টে দল আছে, কিন্তু দল যেটা হলো সেটা হলো কমিউনিস্ট পার্টি অফ চীন, যেটা মূল কমিউনিস্ট পার্টি। অন্য দল তারা প্রস্তাব করতে পারে, সেই প্রস্তাব যদি দেশ এবং জনগণের জন্য মনে করে, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ মনে করে যে এটা যুক্তিসঙ্গত, গ্রহণ করা যায়, সেটা গ্রহণ করে, না হলে করে না। তো এখন ধরেন ইসলামিক বিপ্লব হলো বাংলাদেশে, তাহলে কি এই গণতন্ত্র, এই স্টাইলে গণতন্ত্র ফাংশন করবে? তখন কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সংবিধান এটা অনেকটা সাসপেন্ডেড হয়ে যাবে, নতুন সংবিধান লেখা হবে। এখন এই যে বিতর্কটা, এই বিতর্কটা তো অ্যাভয়েড করতে হলে ধরেন আপনার সংবিধানে মৌলিক সংস্কার বাদে যেগুলো বারণ আছে, উল্লেখ করা আছে, একদম উল্লেখ করা আছে সংবিধানে কি কি আপনার সংবিধানের সংস্কার করা যাবে না। 138-34 অনুচ্ছেদে বলা আছে যে ওইটাতে সংস্কারের পদ্ধতি বলা আছে, যে ওইটাতে যাই থাকুক না কেন আপনার মৌলিক সংস্কার 7-এর কতে বলা আছে যে এখানে কোনো সংবিধানের মৌলিক সংস্কার করা যাবে না, তাহলে রাষ্ট্রপতি হবে। আপনি সমর্থন করলেও হবে, আমি সমর্থন করলেও হবে। তো তাহলে কি দাঁড়ায়? সেক্ষেত্রে যদি সংসদে সব রাজনৈতিক দল একটা কনসেনসাসে পৌঁছায়, সেটাও কি সম্ভব হবে না? না, সেটা হলে তাহলে ব্যাপারটা হলো সাংবিধানিক সরকার। তাহলে আপনার মৌলিক কাঠামো পরিবর্তন করতে হলে তাহলে কি অ্যাপেক্স কোর্টে যেতে হবে, সর্বোচ্চ আদালতের মাধ্যমে যেতে হবে? সর্বোচ্চ আদালত তো করতে পারবেন না তো, কারণ এটা তো এই সংবিধান তো সংসদে পাশ করেছে, সংসদ নিয়ে বিতর্ক আছে, কিন্তু শেখ হাসিনার সরকারের সংসদ পাশ করছে না এগুলা। তো সংসদে একবার পাশ করলে সেটা আইন হয়ে যায়, আইনের উপর তো আর দেয় না রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট কোনো চেঞ্জ করতে পারবে না। কিন্তু আইন যদি মৌলিক কোনো কাঠামোর বিরুদ্ধে হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা সংস্কার, মৌলিক কাঠামোর বিরুদ্ধে হলে, যেটা স্পষ্টভাবে সংবিধানে লেখা আছে। যেমন ধরেন 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের রেফারেন্স নিয়েছে, রাষ্ট্রপতি রেফারেন্স নিয়েছে। তো সেখানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলে তো সংবিধানে কিছু নাই, তখন সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে ডক্ট্রিন অফ নেসেসিটি আপনারা এটা করতে পারেন, প্রেসিডেন্ট উপদেষ্টা পরিষদ নিয়োগ দিতে পারে। এই যে উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের ছিল, এটা কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে এবং প্রেসিডেন্ট ওথ নিয়েছে এবং আপনার সংবিধান অনুযায়ী ওথ নিয়েছে। তো এখন সংবিধান তো জীবিত, এখন এটা কি করবে, কি করতে পারবে, এটা তো কতটুকু করা যায় না, এটা তো রাস্তায় গিয়ে সমাধান হবে না। জুলাই সনদ সংবিধানে আলোচনা করে আপনার সবাই যাতে দেশ জাতির জন্য উপকার হয়, আপনারাও ঝামেলায় না পড়েন। ধরেন আমি আপনি যাতে মামলা করার সুযোগ না পাই, কোর্টে তো অনেক উকিল দাঁড়াই থাকে যে কোনো মতে কিছু হলে একটা শোকজ করে, একটা সুমোটো করে দিবে। তো সুতরাং এগুলো বিবেচনায় নিতে হবে। তো নিয়ে আমার কথা হলো, এখন এবারে নির্বাচন করেছে অভ্যুত্থানের শক্তি, তারা একমত হয়ে সব কিছু করুক। আবার একমত যদি না হয়, ধরেন 11 দল মাঠে থাকলো, হ্যাঁ, বিএনপি অনড় থাকলো, কারণ সংবিধান অনুযায়ী বাইন্ডিংস আছে, তারা ওথ নিয়ে আছে, তারা স্টিক থাকলো, তাহলে দেখবেন যে ফ্যাসিবাদের আগমন তো ঘটতে পারে।
এর জন্য এই দলগুলোই তো সাফার করতে হবে। সুতরাং অভ্যুত্থানের শক্তি যা কিছু করা সম্ভব আইন পারমিট করে ওইটুকুতে অভ্যুত্থান তো একটা হয়েছে, সেখানে তো প্রত্যাশা আছে। আমরাও গণতন্ত্র চাই। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি সেই ৭১ সালে, আমরা তো বঞ্চিত বলবো, আমাদের তো প্রত্যাশা পূরণ হয়নি। আমরা তো বৈষম্য পাকিস্তান শোষণ করছে তার থেকে বাঁচতে চেয়েছি, তখন মৌলিক গণতন্ত্র ছিল, আমরা গণতন্ত্র চেয়েছি, নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, আইনের শাসন সুশাসন, এগুলো হয় নাই তো। ছাত্ররা তরুণরা আন্দোলন করেছে, একটা অভ্যুত্থান ঘটেছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে। তো অর্থাৎ তারা এই ফ্যাসিবাদের বিলোপ চাইছে। তার মানে আমি বললাম গণতন্ত্র চাই, আইনের শাসন, আমাদের প্রত্যাশা তো পূরণ হবে। সুতরাং ওনারা বসে শান্তিপূর্ণভাবে কতটুকু কিভাবে করা যায়, যদি জুলাই সনদ পুরোটাও বাস্তবায়ন করা যায়। সালাউদ্দিন সাহেব বিএনপির বলেছে না যে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা অক্ষর অক্ষর পালন করব। তারপরেও কিন্তু বাড়তি একটা উদাহরণ আছে, দেখেন তারা কিন্তু ডেপুটি স্পিকার এটা জুলাই প্রস্তাব দিয়েছিল, তারা বলছে না জুলাই সনদের সাথে প্যাকেজ দিলে হতে পারে, প্যাকেজ দিলে হলে অর্থাৎ জুলাই সনদ পাশ হলে একবারে দিলে হবে। এখন এখানে হলে তো সংসদে আলোচনা করেন, বা অনেকে বলে, আমি বলি রাজনীতিতে পর্দার অন্তরালেও আলোচনা হয়, আপনারা আলোচনা করে নেন, যেগুলো আইন বিশিষ্ট আইনজীবীদের সাথেও আলোচনা করেন, করে দেখেন যেটা সম্ভব আপনারা সেটা করেন। কিন্তু মাঠে ময়দানে থেকে আবার নতুন করে যদি রাজনৈতিক ঝঞ্ঝাট তৈরি করেন তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যাশা পূরণ হবে না, জনগণের প্রত্যাশা পূরণ হবে না, দেশও কিন্তু আবার সেই গণতন্ত্র কিন্তু ব্যাহত হয়ে যেতে পারে। একটা বিষয় যেটা বলছিলেন, তখন আমরা বলছি যে সংসদকে কার্যকর করার বিষয়। আমরা দেখেছি প্রথম দিনের, আপনিও দেখেছেন, প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে আপনার জামাতের পক্ষ থেকে ওয়াকআউট করা হয়েছিল যে ফেসিবাদকে, এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছে সংসদকে কলুষিত করা হয়েছে। এবং গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সংসদের 50 ঘন্টা নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা। এটা নিয়েও আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে যেখানে বলা হয়েছে ফেসিবাদের দোষর ছিল, সেখানে এত সময় এই বক্তব্যটা নিয়ে আলোচনা করা এত তো ক্ষতিও হয়। এক্ষেত্রে আপনার টিআইবির একটা তথ্য আমি আপনাকে দিচ্ছি যে টিআইবি 2019 থেকে 2023 সাল পর্যন্ত একটা গবেষণা তাদের, সেখানে বলা হয়েছে আপনার সংসদীয় কার্যক্রমে প্রতি মিনিটে ব্যয় হয় 2,72,364 টাকা সংসদীয় যে কার্যক্রম, এক্ষেত্রে এমপিদের ভাতা এবং বিদ্যুৎ এভরিথিং সহ। তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন তুলেছেন যে এই যে 50 ঘন্টা রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা, এটা কি কমিয়ে আনা যেত না? না, কমিয়ে ধরেন এখন রাষ্ট্রপতি, সংবিধানে পরিষ্কার লেখা আছে রাষ্ট্রপতি প্রথম সংসদে ভাষণ দেবেন, এবং এই রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি। এখন ধরেন এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এই রাষ্ট্রপতিকে অভিশংসন করা উচিত এবং অভিশংসন করা হোক এবং তাকে গ্রেফতার করা হোক। এখন রাষ্ট্রপতি যতক্ষণ আছে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন না, তাকে গ্রেফতারের তো প্রশ্নই আসে না। অভিশংসন করা যেতে পারে, কিন্তু রাষ্ট্রপতি তো লাগবে আর একটা। আপনার রাষ্ট্রপতি এখন তো আছে, আপনি তাকে দিয়ে আপনি ওত নিলেন, এখন আপনার সংসদে তাকে মানছেন না, তো বিপরীত হয়ে গেল, তার কাছে শপথ নিলেন অথচ তাকে মানছেন। হ্যাঁ, এখন বলছেন আপনার সে ফেসিবাদের দোষর, ফেসিবাদের দোষর হোক আর স্বৈরাচারের দোষর হয়, সে তো রাষ্ট্রপতি এখন পর্যন্ত আছে, তার ভাষণ সংবিধানে উল্লেখ আছে, সেই ভাষণ দিবে, বিকল্প কেউ ভাষণ দিবে না। তো উনি ভাষণ দিয়েছেন। এখানে প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন এই সংসদ যে অধিবেশনটা হয়ে গেল, এখানে কিন্তু অনেক অ্যানামলিজ হয়ে গেছে। যেমন ধরেন সংসদে মাইক চলে নাই, এটা তো সচিবালয়ের দায়িত্ব ছিল, আর গণপূর্ত মাইক ঠিক করবে না, সময় তো ছিল বহুত দিন পরে, এতদিন আপনার প্রস্তুতি নেবে না। এক, আপনি দেখেন প্রধানমন্ত্রী অনেকেই এখানে কানে লাগে শোনার চেষ্টা করেছে, শুনতে পায় নাই। দুই, যখন রাষ্ট্রপতি আপনার আসলো, সংসদে আসলো ভাষণ দিতে, তখনই কিন্তু আপনি দেখেন জাতীয় সংগীত বেজে উঠলো, তখন কিন্তু বিরোধী দলের 11 দলের কেউ দাঁড়ায় নাই। আমরা সাধারণত জাতীয় সংগীতের প্রতি সম্মান জানানোর জন্য আমরা দাঁড়িয়ে যাই, কেউ কেউ বুকেও হাত দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, আপনার খেয়াল করে দেখেন, আমি ওই সময় খুব দেখছি
বিএনপির মহাসচিব কিন্তু বারবার এরকম করছে, দাঁড়ান আপনারা দাঁড়ান। হ্যাঁ, তো দেখা গেল বিএনপির সবাই দাঁড়াইছে, তারা দাঁড়ায় নাই। হ্যাঁ, তো দাঁড়ায় নাই, তো এটাতে কিন্তু নানান পারসেপশন তৈরি হয়েছে যে তারা তো দেশ, এই এনসিপি তো দেশ বিশ্বাস করে না, স্বাধীন বাংলাদেশ বিশ্বাস করে না, তারা দেশের প্রতি তারা সম্মান জানে না, জাতিসংঘের সঙ্গীতের উপরে আপনারা তারা সম্মান দেখায় নাই। এক, দুই হলো আরেকটা জিনিস দেখেন, ঐতিহাসিক, আপনার প্রত্যেকটা লোক একটা করে প্লাকার্ড লিখে নিয়ে আসছে এবং সেটা প্রিন্টেড, গাদ্দার, প্রেসিডেন্ট গাদ্দার, এবং এটা নিয়ে আসলো। সিকিউরিটি কি ছিল? তারা এতগুলো প্লেকার্ড নিয়ে কিভাবে ঢুকলো? এবং সংসদ চলছিল এর আগ পর্যন্ত, কেউ কি দেখেছে এগুলো আছে? হুট করে গুপ্তভাবে কোত্থেকে বের হয়ে গেল। তো বলেন, তারপরে হাউকাউ, তখন কিন্তু এনসিপির ওই এটা কি কুমিল্লা থেকে নির্বাচন হাসনাত, সে অবশ্য সবাইকে, যেটা অনেকের ধারণা হয়েছে সবাইকে দাঁড়াতে না, বেরোতে বলছে। তো এখন ধরেন এই যে ঘটনাটা ঘটলো, ওয়াকআউট করার কিন্তু পার্লামেন্টে আছে, বিধান আছে, ওয়াকআউট করতে পারে। তারা বলতে পারতো যে এই কারণে প্রেসিডেন্টের উপরে, সেটা হতে পারে অসাংবিধানিক হোক আর সাংবিধানিক হোক, তারা বলতে পারে এই রিজার্ভেশন আছে, আমরা তাকে বয়কট করলাম, তার এই না হওয়া পর্যন্ত আমরা ফিরবো না, বা আমরা আবার ফিরবো, এই কয়ে তারা বেরিয়ে যেতে পারতো। কিন্তু তারা তো এক ধরনের স্লোগান হাউকাউয়ের মতো দিছে। তো এটাতে মানুষ কিন্তু ভালোভাবে নেয় নাই। এটা কিন্তু আমি বলবো যে এটা অনেকেই বলার চেষ্টা করছে, এটা সংসদীয় মব, এটাও বলছে অনেকে, কেউ। সুতরাং আমার বক্তব্য একটি জায়গায়, যে আপনারা অভ্যুত্থানের শক্তি, আপনারা মিলেমিশে যেটা সম্ভব আপনারা সংস্কার করেন। আমরা তো গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সঠিক নির্বাচন চাই। এটার জন্যে যা সংস্কার করা যায় আইনসম্মতভাবে আপনারা করে নেন, আমরা খুশি হব, জনগণ খুশি হবে, জনগণ প্রত্যাশা করে এটা। এখন যদি আপনি এইভাবে ধরেন সংসদ বসলো, আজকে আবার বসবে 11টার দিকে, 11টা বসবে, ওদিকে মাঠে বিরোধী দল থাকে, তাহলে তো এটা তো রাজনৈতিক অস্থিরতা তৈরি হলো। আবার কোর্টে কিন্তু এই জুলাই জাতীয় সনদের ব্যাপারে রিটটাও কোর্ট তাড়াতাড়ি তো হিয়ারিং দিতে পারতো, কিন্তু রিটটায় যেহেতু প্রেসিডেন্টের আদেশ দেওয়ার কোনো বিধান নাই, সুতরাং আর জুলাই সনদের যেভাবে ওত নিয়েছে সেটাও সংবিধান সম্মত না, সুপ্রিম কোর্টই রেফারেন্স দিয়েছে। আমার ধারণা জুলাই সনদ এটাকে অবৈধ ঘোষণা করবে, তাহলে আরেকটা ঝামেলা বেঁধে গেল। এখন তাহলে তো দেখা যাবে যে ডেমনস্ট্রেশন কোর্টের বিরুদ্ধে শুরু হতে পারে। সুতরাং এই জটিলতাটা, আমার একই বক্তব্য, আমি সবিনয় অনুরোধ যে আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আইনের সুশাসনের স্বার্থে আপনারা আলোচনা করে যেটা সম্ভব সংস্কার করেন, আমরা এটা সাপোর্ট করব। প্রথম দিনই সংসদে আপনি দেখেছেন 133টি অধ্যাদেশ, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের উপস্থাপন করে আইনমন্ত্রী, এগুলোর কি হবে? এগুলো না, অধ্যাদেশে দেখেন কালের কণ্ঠে রাষ্ট্রপতি সাক্ষাৎকার দিয়েছিল, ওখানে 108 মাসের সরকার, 18 মাসের সরকার, 18 মাস সাংবিধানিক বাধ্যবাধকতা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে যত চুক্তি করেছে সব প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে পেশ করা, কিন্তু উনি একবারও এই 18 মাসের কোনোদিন প্রেসিডেন্টের সাথে দেখা করে উনি সংবিধান ভায়োলেট করেছেন। এর বিরুদ্ধে তো কেস করা যায়, সংবিধান ভায়োলেট করেছেন। তো সুতরাং এখন রাষ্ট্রপতি তো বলেছে অনেক অধ্যাদেশ জারি হয়েছে, তিনি জানেন না। এমনও বলছে যে তিনি রাষ্ট্রপতিদের কোথায় মিটিং হবে সেখানে দাওয়াত পেয়েছে, ওখান থেকে নোট লিখে দেওয়া হয়েছে, তিনি অসুস্থ, যেতে পারবেন না। তো তিনি তো এখন যেটা সিস্টেম, আপনার চিফ অ্যাডভাইজার তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী স্ট্যাটাসের, তিনি যা প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তো কিছু করতে পারবে না। সুতরাং এই অধ্যাদেশের এটা তো একটা কমিটি করেছে, কমিটির ভিতরে বাছাই করতে হবে যেগুলো প্রেসিডেন্ট স্বাক্ষর করে নাই, জেনুইন তার নামে চালাতে পারে, স্বাক্ষর করে নাই, এটা তো অটোমেটিক বাতিল। আর যেগুলো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আছে, এগুলো তো আইনে
অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয়টা আসেন শোক প্রস্তাব। শোক প্রস্তাব দেখেন তেলেসমাটি কাণ্ড। শোক প্রস্তাব তো আগে পরিকল্পনা করে একটা কমিটি করে কারটা ডাইরেক্ট উত্থাপন করে পাশ করবে। স্পিকার তার কাছে সেক্রেটারিয়েট থেকে লিস্ট দিচ্ছে, লিস্ট পড়তেছে, তারপরে প্রস্তাব হচ্ছে হাউস থেকে, প্রস্তাব আর কয় ঠিক আছে গ্রহণ করা হলো। হ্যাঁ, আবার বলা হলো যদি কেউ বাদ পড়ে থাকে তাহলে তার নামও গৃহীত। এটা কোন এটা তো আগেই প্ল্যান থাকবে, আপনার সংসদের কার্যপ্রণালী আগেই তো থাকবে কি কি হবে। আপনি বলেন আমার বাবা মারা গেছে বহু আগে, আমি যদি কোনো সংসদ সদস্য দিয়ে প্রস্তাব করি, নিবেন আপনি? এটা তো ওপেন এন্ডেড প্রস্তাবটা উচিত হয়নি আমার বক্তব্য এই জন্য। সুতরাং প্রথম অধিবেশন এখানে হঠাৎ গুছালো ছিল না, একটু হযবরল অবস্থা ছিল, হযবরল হয়েছে। এটা বাদ দিয়ে মূল কথা হচ্ছে সংস্কারটা, যেটা নিয়ে বিরোধী দলের সাথে হয়েছে, এটা সবাই মিলে আপোষ করে সমাধান করুক, যেটা যেটা সংস্কার করা যায় করে ফেলুক, সমস্যা নেই। এই ওকে আজিজ ভাই, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।